হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রনিক্স 03 বেসিক ইলেকট্রনিক্স এর উপরে এটা থার্ড ক্লাস। তার মানে এর আগে বেসিক ইলেকট্রনিক্স এর উপরে দুটো ক্লাস আপলোড হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে, এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এনার্জি গ্যাপ, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, intrinsic semiconductor, extrinsic semiconductor, different type of impurities, এই সমস্ত বিস্তারে আলোচনা করা হয়েছিল। তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে মূলত আমরা ফোকাস করেছিলাম ডায়োডের উপরে, পিএন জাংশন ডায়োড, ব্যারিয়ার পোটেনশিয়াল, ডিপ্লেশন লেয়ার, ডিফিউশন, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এবং শেষ করেছিলাম অ্যাভালাঞ্চ এফেক্ট। আমি দ্বিতীয় ক্লাসের একেবারে শেষের দিকে আমি যেটা তোমাদেরকে মূলত বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে, দেখো, একটা পিএন জাংশন ডায়োডকে, নরমাল পিএন জাংশন ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি, ফরওয়ার্ড বায়াস মানে নিশ্চিতভাবে পি সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এন সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এইভাবে যদি আমরা একটা ডায়োডের অ্যাক্রসে নির্দিষ্ট একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে সেই ডায়োডটার মধ্যে দিয়ে খুব সহজভাবে কারেন্ট কন্ডাক্ট হবে। মানে সেই ডায়োডটা তখন কিন্তু কারেন্ট কন্ডাকশন করবে ইজিলি। কিন্তু যদি একটা ডায়োডকে, পিএন জাংশন ডায়োডকে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, রিভার্স বায়াস মানে আমি দেখিয়েছিলাম আমার সেকেন্ড ক্লাসে যে যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের এন্ডে আমি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের এন্ডে আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল অ্যাপ্লাই করি, তাহলে সেটা কি হবে আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কেন হবে, কিভাবে হবে। মূলত যেটা বলেছিলাম যে দেখো, একটা পিএন, নরমাল পিএন জাংশন ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তাহলে মূলত তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া পসিবল নয়। কিন্তু তা সত্ত্বেও যদি তুমি মনে করো না ডায়োডটার মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো করিয়েই তবে ছাড়বো, তবে তোমাকে কি করতে হবে? তুমি কি করছো তার দরুন তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পোটেনশিয়াল রিভার্স বায়াসে অবশ্যই সেই ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই করবে। ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ রিভার্স বায়াসে সাধারণভাবে কারেন্ট ফ্লো হয় না। তুমি চাইছো কারেন্ট ফ্লো হোক, তার জন্য তুমি কি করতে চাইছো? তার জন্য তুমি পোটেনশিয়ালটাকে ক্রমাগত বাড়াচ্ছ, ভোল্টেজটাকে তুমি ক্রমাগত বাড়াচ্ছ অ্যাক্রস দ্য ডায়োড, অবশ্যই রিভার্স বায়াসে। তাহলে কি হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা সময়ে ব্রেক ডাউন ভোল্টেজে যখন রিচ করছিল, তখন ডায়োডের যে ডিপ্লেশন লেয়ারটা, মূলত সেই ডিপ্লেশন লেয়ারটা অ্যাভালাঞ্চ এফেক্টের দরুন ডায়োডটা কিন্তু বার্ন আউট হয়ে যাচ্ছিল, ডায়োডটা পুড়ে যাচ্ছিল এবং সেটা দিয়ে কারেন্ট, ওই মোমেন্টারিলি একটা কারেন্ট, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছিল, মূলত অ্যাভালাঞ্চ এফেক্ট জন্য। এখন অ্যাভালাঞ্চ এফেক্ট কি, ব্রেকডাউন ভোল্টেজ কি, এগুলো সব আমার প্রিভিয়াস ক্লাসে তুমি পেয়ে যাবে। তো আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত আলোচনায় যাব না। যারা আগের ক্লাসগুলো তোমরা দেখেছো তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত সহজ হবে বুঝতে নিশ্চিতভাবে, আর যারা দেখোনি তাদের জন্য আমি চেষ্টা করব যে এই ক্লাস করানোর সাথে সাথে একটু যদি ব্রিফলি তোমাদের সামনে তুলে ধরা যায়, আমি আমার মতো করে অবশ্যই চেষ্টা করব। তো সেই ক্লাসে আমি বলেছিলাম যে আমরা রিভার্স বায়াস দেব, একটা পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করব, অথচ সেই ডায়োডটা পুড়বে না, বার্ন আউট অবশ্যই হবে না, জ্বলে যাবে না। রিভার্স বায়াস অ্যাপ্লাই করব এবং তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করব। মাথায় রাখতে হবে তার মধ্যে দিয়ে কারেন্টও ফ্লো করাতে হবে আমাকে। রিভার্স বায়াস দেব এবং তার মধ্যে দিয়ে কারেন্টও ফ্লো করাবো, কিন্তু ডায়োডটা কিন্তু পুড়ে যাবে না, জ্বলে যাবে না, বার্ন আউট হয়ে যাবে না। আমি বলেছিলাম যে নরমাল পিএন জাংশন ডায়োডে রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে তুমি যদি মনে করো কারেন্ট ফ্লো করাবো, জোর করে কারেন্ট ফ্লো করাবো, আমি পোটেনশিয়াল ক্রমাগত বাড়াতে চাইছি, দেখি কতক্ষণ কারেন্ট ফ্লো না হয়, এরকম কন্ডিশনে গেলে ডায়োডটা একটা সময় বার্ন আউট হয়ে যাবে। কিন্তু এমনও ডায়োড আছে যাকে রিভার্স বায়াস, পিএন জাংশন ডায়োড যাকে রিভার্স বায়াস দেব, প্রথমত তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে চাইবে না,
তারপর সেটাকে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানোর জন্য আমি ক্রমাগত ভোল্টেজটাকে ইনক্রিজ করব অ্যাক্রস দ্য ডায়োড। ইনক্রিজ করার ফলে একটা সময় তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কিন্তু ডায়োডটা জ্বলে যাবে না। আমি বলেছিলাম এই ডায়োডটাকে স্পেশালি প্রিপেয়ার করা হয়, স্পেশালি প্রিপেয়ার করা হয়। এটা সাধারণ যে পিএন ডায়োড জাংশন ডায়োড আছে সেরকম নয়, অন্তত কনস্ট্রাকশনের দিক দিয়ে এটা একটু আলাদা। নাম হচ্ছে জেনার ডায়োড। আজকে থার্ড ক্লাসে আমি জেনার ডায়োডের উপরেই মূলত ফোকাস করব, যে জেনার ডায়োড অ্যাকচুয়ালি কি এবং জেনার ডায়োডের রিভার্স বায়াসে কেন জেনার ডায়োডটা বার্ন আউট হয়ে যাবে না এবং সে কিভাবে তার মধ্যে দিয়ে অত্যন্ত সহজভাবে জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আগেই বলে রাখি যে জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আমরা করি। মূলত জেনার ডায়োডের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা ভোল্টেজ রেগুলেশনের কাজে লাগাই। ভোল্টেজ রেগুলেট করতে গেলে আমরা জেনার ডায়োডকে কাজে লাগাই। আজকের ক্লাসে আমি অন্তত জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন নে যাব না, ওটা পরবর্তী ক্লাসে আমি আপলোড করব। তো জেনার ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো হবে সেটা আজকে আমরা দেখবো। তো সেটা দেখতে গেলে একটা নর্মাল ডায়োডের সঙ্গে, নর্মাল পিএন জাংশন ডায়োডের সঙ্গে আমি যদি জেনার ডায়োডের একটি কম্পারিজন করি তাহলে অত্যন্ত সহজভাবে বোঝা যাবে। তো চলো দেখা যাক। আমি প্রথমত একটা নর্মাল পিএন জাংশন ডায়োড ড্র করছি। দেখো, নর্মাল পিএন জাংশন ডায়োড এবং একটা জেনার ডায়োডের মধ্যে গঠনগত মূল পার্থক্যটা কি আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি। যে পার্থক্যটা সেটা খুব বড়সড় পার্থক্য নয়, একটা জায়গায় শুধু পার্থক্য। এটাও একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটাও একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। সিম্পলি এটা একটা নর্মাল পিএন জাংশন ডায়োড। আর আমি যদি একটা জেনার ডায়োডের কথা বলি তাহলে এখানেও অবশ্যই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। এ সাইডে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, এ সাইডে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। নিশ্চয়ই বলে দিতে হবে না তোমাদেরকে যে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ফর্ম হচ্ছে। দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টর ফর্ম হবে যদি সাধারণ সিলিকন ক্রিস্টালের সঙ্গে আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করি তাহলে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট হয়। এবং যদি আমি সাধারণ সিলিকন ক্রিস্টালের সঙ্গে আমি যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করি, লাইক সিলিকনের সঙ্গে আমি যদি ফসফরাস এই জাতীয় পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করি তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যায়। সিম্পলি এগুলো আমার প্রথম ক্লাসে খুব ভালোভাবে বিস্তারে বলা আছে। তো আমি এই যে ইম্পিউরিটি অ্যাডের কথা বলছি, ইম্পিউরিটি অ্যাডের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় ডোপিং। ডোপিং মানে আমরা ডোপিং করি, ওর সঙ্গে মেশাই। এই মেশানোর সময় আমি কি করব, সাধারণ যে পিএন জাংশন ডায়োড আছে সেখানে নরমাল ডোপড করব, নরমাল ডোপড করব। আর যেটাকে আমি জেনার ডায়োড বানাতে চাইছি, জেনার ডায়োড স্পেশালি ওটাকে তৈরি করতে চাইছি, সেই ডায়োডটাকে আমি কি করব, কম্পারেটিভলি অপেক্ষাকৃতভাবে হেভিলি ডোপ করব, হেভিলি ডোপ করব। ডোপ কি দিয়ে করব, আইদার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস। দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে গেলে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস তোমাকে এখানে ডোপ করতে হবে এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে এখানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস তোমাকে ডোপ করতে হবে। কাজেই এই যে ডোপিং এর মাত্রাটা, আমি যে ইম্পিউরিটিটা ওর সঙ্গে মেশাবো, অ্যাড করব, সাপোজ পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাই, তো এখানে সাপোজ আমি গ্যালিয়াম একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস, এই গ্যালিয়ামের মাত্রা যতটা এখানে আমি অ্যাড করব, জেনার ডায়োড করার ক্ষেত্রে আমি সেই গ্যালিয়ামের মাত্রাটা অন্তত এখানে যা মিশিয়েছি তার থেকে বেশি এখানে মেশাবো। তাহলে এটা হয়ে যাবে কম্পারেটিভলি হেভিলি ডোপড, জেনার ডায়োডটা হয়ে যাবে কম্পারেটিভলি হেভিলি ডোপড, আর এটা নরমাল ডোপড। সিমিলারলি আমি এখানে একটা সিলিকন ক্রিস্টালে যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস অ্যাড করি, লাইক ফসফরাস, তো এটা হয়ে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর, মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। তো এখানে এটা নরমাল ডোপড হলে আমি এখানে যতটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস লাইক ফসফরাস আমি এখানে মেশাচ্ছি তার থেকে অপেক্ষাকৃতভাবে একটু বেশি এখানে ফসফরাস অ্যাড করব, যাতে করে আমি বলতে পারি যে অপেক্ষাকৃতভাবে এই ডায়োডটা হেভিলি ডোপড। তাতে কি হবে, আমাদের ডোপিং করার ফলে আমাদের কি হয়, আমাদের যে চার্জ ক্যারিয়ার অবশ্যই পি টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হোল। তুমি জানবে নিশ্চিতভাবে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হচ্ছে
হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। কাজেই আমি এখানে কিছু হোল, আচ্ছা একটা জিনিস এখানে তুমি জানো যে আমি যখনই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আচ্ছা এটা আমি আগে দেখিয়ে নিই যে এটা হোল, এই মেজরিটি ক্যারিয়ার হোল। সিমিলারলি এদিকে মেজরিটি ক্যারিয়ার কি হবে? ইলেকট্রন। কোনো সন্দেহ নেই, যেহেতু এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, তুমি এটাকে বানিয়েছো, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিজ অ্যাড করেছো, কাজেই কোনো সন্দেহ নেই যে এটা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হবে। সাথে সাথে মনে রাখা দরকার যে অবশ্যই তোমার মনে আছে যে এদিকে কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে যেটা রুম টেম্পারেচারে ক্রিয়েট হয়, যেটা রুম টেম্পারেচারে ক্রিয়েট হয়। বেসিক ইলেকট্রনিক্স 01 ক্লাসে এগুলো বিস্তারে বলা আছে। সিমিলারলি এদিকেও কিছু হোল ক্রিয়েট হবে যেটাও কিনা রুম টেম্পারেচারে জেনারেট হয়ে যায়। তো মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এদিকে মেজরিটি ক্যারিয়ার হোল, ইমিডিয়েটলি কি হবে? ডিফিউশন হবে, ইলেকট্রনের ডিফিউশন হবে। আমি বিস্তারে যাচ্ছি না, ডিফিউশন হলে কি হবে? এখানে এই ইলেকট্রন গুলো এ পাশে চলে আসবে, হোলকে ভরে দেবে। হোলকে যখনই ভরে দেবে তাহলে এই জায়গাটা থেকে ইলেকট্রন গায়েব হয়ে যাবে। ইলেকট্রন যখনই গায়েব হয়ে যাবে এখানে নেগেটিভ চার্জের কম পড়ে যাবে। নেগেটিভ চার্জের কম পড়ে গেলে কি হবে? ইলেকট্রন যখন এখানে ছিল তখন এই সেমিকন্ডাক্টরটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। তো নিউট্রাল থাকার যেহেতু ছিল, সেখান থেকে যদি ইলেকট্রন রিমুভ হয়ে যায়, মানে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই এই যে জোনটা তুমি দেখতে পাচ্ছ, এই জোনটা পজিটিভলি চার্জ জোন হয়ে যাবে, বিকজ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন। এখানে ইলেকট্রন এদিকে চলে গেছে। সিমিলারলি এই জায়গাটায় হোল যখন ছিল, এই জায়গাটা যখন পুরো সারিটা হোল ছিল, তখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, কোনো সন্দেহ নেই। তো ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। এবারে ইলেকট্রন এসে হোলকে যখনই ভরে দিল, আমি বারংবার তোমাদেরকে এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করেছি যে হোল ইলেকট্রন পেয়ার যখন হয়ে যাবে, একটা ইলেকট্রন যখন হোলের উপর এসে চেপে বসবে, সেটা কিন্তু আর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন থাকে না, সেটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন হয়ে যায়। কাজেই এখানে না থাকছে হোল আর না থাকছে চার্জ ইলেকট্রন, মানে ফ্রি ইলেকট্রন। কাজেই এই জায়গাটা কিন্তু এই ইলেকট্রন গুলো পুরোপুরি চলে যাচ্ছে তার নিচের লেভেল কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের জাস্ট নিচের লেভেলটা কি? কন্ডাকশন ব্যান্ডের নিচে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই যখন ভ্যালেন্স ব্যান্ডে চলে যাচ্ছে, তাহলে এইগুলো নিয়ে আমাদের গল্প করা আর সাজে না। কাজেই এই জায়গাটাও কিন্তু হোল গায়েব হয়ে যাচ্ছে। মূলত আগে ছিল হোল, সেই হোলটা গায়েব হয়ে যাচ্ছে। হোল গায়েব হয়ে যাওয়া মানে, হোল যেহেতু ভার্চুয়াল পজিটিভ চার্জ, হোল গায়েব হয়ে যাওয়া মানে এই জোনটা নেগেটিভ জোন হয়ে যায়। এগুলো বেরিয়ার পোটেনশিয়াল নিয়ে আমি বারংবার কথা বলেছি। তাহলে এখানে একটা বেরিয়ার পোটেনশিয়াল এসে যায়। এই বেরিয়ার পোটেনশিয়ালটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে এটা 0.7 ভোল্ট হবে, 0.7 ভোল্ট হবে। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট হবে সিম্পলি। তাহলে এখানে কিন্তু একটা বেরিয়ার তৈরি হবে। তো এটাও কিন্তু সিলিকন ডায়োড, যদি কম্পেয়ার করি এটাও সিলিকন ডায়োড, কিন্তু পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা যেটা, যে এখানে কিন্তু হেভিলি ডোপ করা হয়েছে, তো এখানে কি হবে? এখানেও পি টাইপ সেমিকন্ডাক্টরে এখানেও হোল আছে, বাট এই হোলের ইন্টেন্সিটি অতিমাত্রায় বেশি, মানে প্রচুর পরিমাণে হোল এখানে আছে। অন্তত পক্ষে এই নর্মাল পিএন জাংশন ডায়োডে যতটা আছে তার থেকে বেশি থাকবে। বারংবার বলছি যাতে তোমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। সুতরাং এখানেও হোল থাকবে অতিমাত্রায়। তো যখন হোল এখানে অতিমাত্রায় থাকবে, আর সিমিলারলি ওই সাইডে কি থাকবে? ওই সাইডে ইলেকট্রন থাকবে, এই সাইডে ইলেকট্রন, অতিমাত্রায় ইলেকট্রন থাকবে, বিকজ অফ হেভিলি ডোপড সেমিকন্ডাক্টর মাইন্ডে। এবং জেনার ডায়োডকে সেটাই করা হয়। এটা করে আমার সুবিধাটা কি সেটা আমি একটু পরেই বুঝতে পারবো। সুতরাং এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে জেনার ডায়োড হলে তার সঙ্গে সাধারণ পিএন জাংশন ডায়োডের পার্থক্যটা হচ্ছে যে জেনার ডায়োড হেভিলি ডোপড নর্মাল পিএন জাংশন ডায়োডের থেকে কম্পারেটিভলি অপেক্ষাকৃতভাবে কিন্তু হেভিলি ডোপড হবে। তো আমি একটু এঁকে নিই। তো এখানেও যখনই একটা পি সাইড এবং একটা এন সাইড, এই দুটো সেমিকন্ডাক্টরকে ব্যাক টু ব্যাক তুমি কানেক্ট করবে, ব্যাক টু ব্যাক কানেক্ট করলে এখানেও কি হবে? তোমার যেটা ইমিডিয়েট এফেক্ট,
সেটাই হবে, ওখানে ডিফিউজ করবে ইলেকট্রনগুলো, তোমার এই যে জাংশনটা রয়েছে এই জাংশনকে ডিফিউজ করবে, ডিফিউজ করে এই যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো এপাশে চলে আসবে, ডিফিউজ করে যখন এপাশে চলে এলো দেখো এই ইলেকট্রনগুলোই এসে হোলকে ভরে দিল, তাহলে এখানে ইলেকট্রন গায়েব হয়ে গেল, এখানে কিন্তু ইলেকট্রন গায়েব হয়ে গেল। ইলেকট্রন যখনই গায়েব হয়ে গেল সাথে সাথে এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, একটু ভালো করে লক্ষ্য করো, আমি বলছি এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পজিটিভ জোন হয়ে যাচ্ছে, পজিটিভ জোন হয়ে যাচ্ছে এটা। আর এই জায়গাটায় যখন ইলেকট্রনগুলো এসে হোলগুলোকে রীতিমতো ভরে দিল তখন এখানে হোলও কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। আবারও বলি, ইলেকট্রনগুলো ভ্যালেন্স শেলে চলে যাচ্ছে এবং কার্যত হোলগুলোও কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। কাজেই এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু হোলের যে ভার্চুয়াল পজিটিভ চার্জটা ছিল সেই পজিটিভ চার্জটা গায়েব হয়ে যাচ্ছে এবং পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সির জন্য এখানে নেগেটিভ চার্জ স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে, এখানে নেগেটিভ চার্জ স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে। যেহেতু এটাও একটা সিলিকন ডায়োড, সিলিকন ডায়োড হওয়ার জন্য এরও যে বেরিয়ার পোটেনশিয়াল সেই বেরিয়ার পোটেনশিয়ালটা অবশ্যই 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। এটা যদি মাল্টিমিটার দিয়ে মাপা হয় তাহলে কিন্তু মাপা যায়, তাহলে কিন্তু এখানেও 0.7 ভোল্ট পাবে। এবারে একটা জিনিস তোমাকে আমি বলতে চাইবো যে দুটোর ক্ষেত্রে আমি যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করব, দুটোর ক্ষেত্রে আমি যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করব তখন কি ঘটনা ঘটতে চলেছে দেখো, এটা পি সাইড এটা এন সাইড, তুমি কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে জেনার ডায়োডটা কেন পুড়ে যাবে না রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে, আর নরমাল পিএন জাংশন ডায়োডটা কেন পুড়ে যাবে। এখানে আমাকে একটু অ্যাভালাঞ্চ এফেক্টটা নিয়ে আবারও কথা বলতে হবে। সুতরাং তুমি কি করবে, রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে চাইছো তাহলে অবশ্যই এই ডায়োডের পি সাইডে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং ডায়োডের এন সাইডে ব্যাটারির পজিটিভ টার্মিনাল তুমি কানেক্ট করলে, কানেক্ট করার পর এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ তুমি দিলে, সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ সাপোজ দ্যাট এখানে তুমি 0.4 ভোল্ট অ্যাপ্লাই করলো সাপোজ। তো আমি একটা জিনিস তোমাদেরকে জানতে চাই, এগুলো নিয়ে বারংবার কথা হয়েছে যে এদিকটা যদি পজিটিভ চার্জ হয়, বেরিয়ারের কথা বলছি, এদিকটা যদি পজিটিভ চার্জ হয় এবং এদিকটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এখানে অবশ্যই একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্যাবলিশ হবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্যাবলিশ হবে। যে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্যাবলিশ হবে তোমরা জানো এগুলো ফান্ডামেন্টাল নলেজ, এগুলো যে ইলেকট্রিক ফিল্ডের কিন্তু ডাইরেকশনটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে। এখন ইলেকট্রিক ফিল্ড কত রয়েছে এখানে, 0.7 ভোল্টের একটা ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হয়ে আছে অলরেডি ব্যাটারি কানেক্ট করার আগে, ভুলে গেলে চলবে না। তো আমি যখন এখানে 0.4 ভোল্ট অ্যাপ্লাই করছি ফার্দার রিভার্স বায়াসে, তখন ব্যাটারির যে ইলেকট্রিক ফিল্ডটা, ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হচ্ছে দেখো, ব্যাটারির যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটাও অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে। তো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে ব্যাটারির ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু এই দিক থেকে এই দিকে হবে, এদিক থেকে এই দিকে হবে। এটা কত ভোল্ট, 0.4 ভোল্ট। দেখো এবারে দুটো ইলেকট্রিক ফিল্ডেরই কিন্তু ডাইরেকশন একমুখী ডাইরেকশন, মানে একই দিকে যাচ্ছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড দুটো অ্যাডিটিভ হয়ে যাবে। তাহলে এখানে যে বেরিয়ার পোটেনশিয়ালটা 0.7 এর সঙ্গে এই 0.4 কি অপোজিট ইন ডাইরেকশনে অ্যাক্ট করছে, মানে ফাইট করছে একে অপরের সাথে? অবশ্যই নয়। তারা একই দিকে গেলে কেন ফাইট করবে? ফাইটটা কখন হয়? ফাইটটা যদি অপোজিট ইন পোলারিটিতে দুটো ইলেকট্রিক ফিল্ডের টেন্ডেন্সি থাকে তখনই কিন্তু ফাইটের প্রশ্ন আসে। কিন্তু যেহেতু তারা সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে অবভিয়াসলি তারা অ্যাডিটিভ হবে। তাহলে এখানে যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা স্ট্যাবলিশড হবে সেই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কিন্তু ইনক্রিজ করবে এবং পোটেনশিয়াল ব্যারিয়ার ডিপ্লেশন লেয়ার শুধু ইনক্রিজ করবে না, সাথে সাথে ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা 0.7 থেকেও কিন্তু সেটা বেড়ে যাবে। কিভাবে এটা বুঝতে গেলে প্রথমত তুমি বলতে পারো যে দুটো ইলেকট্রিক ফিল্ড সেম ইন ডাইরেকশনে অ্যাক্ট হচ্ছে, কাজেই দুটো ইলেকট্রিক ফিল্ড অ্যাডিটিভ হয়ে যাবে, কাজেই পোটেনশিয়াল এখানে ব্যারিয়ারের পোটেনশিয়াল বেড়ে যাবে। এটা একরকম লজিক হতে পারে। আর দ্বিতীয়ত তোমাকে আরেকটা কথা বলি, অন্যভাবে তুমি এটাকে বুঝতে পারো। দেখো এটা যেহেতু ব্যাটারির পজিটিভ ব্যাংক, তুমি যে ভোল্টেজে অ্যাপ্লাই করো না কেন এই ভোল্টেজটা চাইবে, এটা যেহেতু পজিটিভ চার্জ টার্মিনাল, এ চাইবে যে নেগেটিভ চার্জ কে আছে তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই আমি যদি এই মাইনরিটিক এরিয়াগুলো একটু
মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যে ইলেকট্রনগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তো ইলেকট্রনগুলোকে যখন নিজের দিকে ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবে, কারণ এটা পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ নিজের, এবং এই ইলেকট্রনগুলো কার্যত ফ্রি। তো অ্যাট্রাক্ট করলে এদের ইলেকট্রনের একটা মুভমেন্ট হবে। এই ইলেকট্রনগুলো যখন এখান থেকে সরে যাবে তখন তার পাশের ইলেকট্রনগুলো এই জায়গাটা কি হলো, পজিটিভ চার্জ জোন হয়ে যাচ্ছে। যখনই দেখো এখান থেকে ইলেকট্রন যদি এই পাশে আসলে এই জায়গাটা পজিটিভ জোন হয়ে যায়, তাহলে এই জায়গা থেকে যখন ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল দ্বারা অ্যাট্রাক্ট হবে, তখন এই জায়গাটাও পজিটিভ চার্জ জোন হয়ে যাবে। তখন এই পার্শ্ববর্তী ইলেকট্রন এসে এই জায়গাটা ভরে দেবে, এই ইলেকট্রন এসে এই জায়গাটা ভরে দেবে, আবার ইলেকট্রনে ভরে গেল। সিমিলারলি তখন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে তখন এই জায়গাটা কি হবে, এইটুকু জায়গা পজিটিভ চার্জ জোন হয়ে যাবে। তখন আবার এই ইলেকট্রনগুলো এই জায়গাটা এনে ভরে দেবে, এই ইলেকট্রনটা এখানে এসে ভরে দেবে, এই ইলেকট্রনটা এখানে এসে ভরে দেবে। এই ইলেকট্রনগুলো যখন ভরে গেল, আলটিমেটলি এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। দেখো একটু লক্ষ্য করো, আলটিমেটলি কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই জায়গাটা যখন ফাঁকা হয়ে গেল, এমনিতে এই জায়গাটা ফাঁকা ছিল, আবারও এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা বেড়ে গেল। ব্ল্যাঙ্ক স্পেস যখনই বেড়ে যাবে, দেখো বেরিয়ারটা অনেক বেড়ে গেছে, এটা পজিটিভ চার্জ জন্য হয়ে যাবে, বেরিয়ারটা অনেক বেড়ে গেছে। এদিকে যেমন বেরিয়ার বেড়েছে, এদিকেও তেমনি বাড়বে। কি করে বাড়বে দেখে নাও। যে এই ইলেকট্রনকে যে অ্যাট্রাক্ট করলো, সেই ইলেকট্রনগুলো আবার কি হয়, ইলেকট্রন ব্যাটারির পজিটিভ ব্যাংক থেকে আবার নেগেটিভ ব্যাংকে চলে যায় থ্রু দা ইনসাইড অফ দা ব্যাটারি। সুতরাং এই ইলেকট্রনগুলো যখন আবার এখানে চলে আসবে ব্যাটারির মধ্যে দিয়ে, তখন এই ইলেকট্রনগুলো কি করবে, এই হোলগুলোকে ভরতে চাইবে। হোল পজিটিভ চার্জ, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন গিয়ে হোলগুলোকে ভরতে চাইবে। তো ওই ইলেকট্রনগুলো এখানে এসে এই হোলগুলোকে কিন্তু ভরতে চাইবে। এই হোলগুলোকে যখন ভরলো, তখন এই ইলেকট্রনটা আবার পার্শ্ববর্তী যখন হোল দেখবে, তখন এখানে চলে আসবে, কারণ একটা অ্যাট্রাকশন এরও থাকবে, অ্যাট্রাকশনের জন্য, এবং এদিকে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন ফার্দার একে পুশ করবে। কাজেই এই ইলেকট্রন ছুটতে ছুটতে এই জায়গাটা ভরবে। মোদ্দা কথা, এই যে ইলেকট্রন ছুটতে ছুটতে এই জায়গাটা ভরে দেবে, এবং এই জায়গাগুলো কার্যত হোল হয়ে যাবে। আবার সমস্ত হোলগুলো ভরতে ভরতে এই জায়গাটায় কিন্তু সে চলে যাবে। তো এই ইলেকট্রনটা যখন এখানে চলে গেল, তা আমি আবারও বলছি যে ইলেকট্রন এসে যখন হোলকে ভরে দেবে, তখন সে ভ্যালেন্স শেলে চলে যাবে। সুতরাং এখানে না ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকবে, না হোলের কোনো অস্তিত্ব থাকবে। তাহলে এখান থেকে হোলগুলো আবার ফার্দার হোল যখন গায়েব হয়ে যাবে, তখন কিন্তু এখানে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাবে, এই জোনটা নেগেটিভ হয়ে যাবে। তো এরপরে কি হবে, ফার্দার তুমি যদি ভোল্টেজ বাড়াতে থাকো কি হবে, দেখো এই ইলেকট্রন গুলো যে এখানে রয়েছে না, এই ইলেকট্রন গুলোকে সহজে টানতে পারবে না, কারণ এখানে যদি ভোল্টেজ না বাড়ে, এই ইলেকট্রন গুলো এই পজিটিভ চার্জ দ্বারাও অ্যাট্রাক্ট হচ্ছে, এই ইলেকট্রন গুলো এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল দ্বারাও অ্যাট্রাক্ট হচ্ছে, মানে দুদিকে তাদেরকে টানছে। সুতরাং এই ভোল্টেজটাকে যদি অতিমাত্রায় না বাড়াই, তাহলে এই ইলেকট্রন কিন্তু আর আসবে না, কারণ এদিকে কিন্তু অলরেডি তখন অনেক বেশি পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে। এদিকে তুমি বলতে পারো 0.7 প্লাস 0.4, মানে 1.1 ভোল্ট তৈরি হয়ে গেছে। কাজেই এখানে ভোল্টেজটা অতিমাত্রায় বাড়াতে হবে। তুমি কি করলে, তুমি বলছো যে আমি বাড়াবো, তাই বাড়াবো। ঠিক আছে, তুমি যখন বাড়াবে তখন কি হবে, এই পোটেনশিয়ালটা যখন বাড়াবে, দেখো পোটেনশিয়াল আমি বলেছিলাম যে এর 40 থেকে 60 ভোল্ট, সাপোজ দ্যাট 40 থেকে 40 থেকে 60 ভোল্ট, সাপোজ এত ভোল্টেজ তুমি বাড়াচ্ছ, তুমি কি চাইছো না, কারেন্ট আমি ফ্লো করিয়েই ছাড়বো। কারেন্ট ফ্লো কি করছে, কারেন্ট ফ্লো কিন্তু করছে না, খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এইটুকু ইলেকট্রন এসে এই হোলকে যখন ভরে দেবে, ফার্দার আর কারেন্ট ফ্লো হবে না, কারণ আমি বললাম না এখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, এই ভোল্টেজ আর না বাড়ালে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। তুমি বলছো না আমাকে কারেন্ট ফ্লো করতে হবে, তাহলে ভোল্টেজ বাড়াও। ভোল্টেজ বাড়ালে কি হচ্ছে, যে দেখো এখানে যে এই যে নেগেটিভ পোটেনশিয়াল বাড়ছে আর এদিকে পজিটিভ পোটেনশিয়াল বাড়ছে। তো আমি একটু আগে বললাম যে এইদিকে কিছু মাইনরিটি ক্যারিয়ার রয়েছে, তার মানে এখানে যখন নেগেটিভ চার্জ বাড়ছে, এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ, তুমি পোটেনশিয়াল বাড়াচ্ছ, তার মানে নেগেটিভ পোটেনশিয়াল বাড়ছে এদিকে। এই নেগেটিভ পোটেনশিয়াল এই ইলেকট্রনকে কি কখনো নিজের দিকে টানবে না, নেগেটিভ পোটেনশিয়াল কখনো ইলেকট্রনকে নিজের দিকে টানবে না, বরং ইলেকট্রনকে ঠেলে সরিয়ে দিতে চাইবে। তো যত তুমি এই ব্যাটারির পোটেনশিয়াল বাড়াবে, তত কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো
মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন গুলো কিন্তু তত কাইনেটিক এনার্জি গেইন করবে, কারণ এর তত ভেতরের দিকে যেতে চাইবে। দেখো ভেতরের দিকে কেন যেতে পারছে না, কারণ এই জায়গাটা পুরো নেগেটিভ চার্জ জোন হয়ে আছে, কাজে ইলেকট্রন ওর মধ্যে এন্টার করতে পারছে না। কিন্তু এ যদি মনে করে আমার ভোল্টেজটা তুমি দেখো, একটা মূলত কি হচ্ছে, বাল্ক অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লিকেশনের ফলে এই ইলেকট্রন গুলো হিউজ কাইনেটিক এনার্জি গেইন করে যাচ্ছে। আর ইলেকট্রন গুলো যখন কাইনেটিক এনার্জি গেইন করে এই ডিপ্লেশন রিজিয়নে এন্টার করছে, তখন হিউজ ভেলোসিটি নিয়ে ডিপ্লেশন রিজিয়নে এন্টার করবার সময় ডিপ্লেশন রিজিয়নে যে অ্যাটম গুলো রয়েছে এবং সেই অ্যাটমের যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলোকে প্রচন্ড গতিতে গিয়ে ধাক্কা দিচ্ছে, মানে ফ্রিকশন হচ্ছে। ফ্রিকশনের ফলে এখানে এই ইলেকট্রন কি করছে, ওই ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে ফ্রি করে দিচ্ছে ডিউ টু কলিশন। এইভাবে একটার থেকে দুটো ইলেকট্রন, দুটো থেকে চারটে ইলেকট্রন, প্রত্যেকেই এরা কিন্তু ছুটছে, এই দিকে ছুটছে, এত গতিতে ছুটছে যে এর মধ্যে এই জায়গাটায় যে এই ডিপ্লেশন রিজিয়নে যে সমস্ত অ্যাটম গুলো রয়েছে, প্যারেন্ট অ্যাটম গুলো রয়েছে, সেই অ্যাটমের যে সমস্ত ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো সাফিসিয়েন্ট এনার্জি না পাওয়ার কারণে তারা ব্যালেন্স ইলেকট্রন হিসাবে রয়ে গেছিল, তারা কিন্তু এনার্জি গেইন করে যাচ্ছে। এনার্জি গেইন করে যাওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, খুব কম সময়ের মধ্যে কিন্তু এখানে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে, মানে এখানে একটা ইলেকট্রনের ঝড় বয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রনের ঝড়টা বইছে, এটাকে আমরা বলি অ্যাভালাঞ্চ এফেক্ট। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, ইলেকট্রন ফ্রি হলে সেটা তো খুব ভালো, কারণ ইলেকট্রন ফ্রি হবে তারপরেই তো কারেন্ট কন্ডাক্ট করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ইলেকট্রন গুলো যে ফ্রি হচ্ছে, এই ইলেকট্রন গুলো ফ্রি হচ্ছে কিন্তু কলিশনের কারণে, প্রচন্ড পরিমাণে ফ্রিকশন হচ্ছে খুব কম সময়ের মধ্যে। এই রিজিয়নটা খুব হিট জেনারেট করে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে হিট জেনারেট করে যাচ্ছে। যদি এমন হতো যে ইলেকট্রনও ফ্রি হচ্ছে অথচ হিট জেনারেট হতো না, হিট জেনারেট যদি না হতো তাহলে কিন্তু সেটা খুব ভালো ম্যাটার ছিল, তখন কিন্তু অনায়াসে কারেন্ট কন্ডাক্ট করতো, এই ডায়োডটাও বেঁচে থাকতো, ডায়োডের কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে যে ইলেকট্রন গুলো ফ্রি হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে যে কি কারণে ইলেকট্রন গুলো ফ্রি হচ্ছে, বিকজ অফ অ্যাভালাঞ্চ এফেক্ট। এখানে এই ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন এখানে প্রচন্ড গতিতে ঢুকছে, ঢুকে গিয়ে এর মধ্যে প্যারেন্ট অ্যাটমের যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলোকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে তাদেরকে ছিটকে বের করে দিচ্ছে, এবং একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটে হচ্ছে, খুব কম সময়ের মধ্যে এখানে কিন্তু ইলেকট্রনের ঝড় বয়ে যাচ্ছে, সাইক্লোন অফ ইলেকট্রন হচ্ছে। কাজেই এই জায়গাটা প্রচন্ড কলিশনের ফলে কিন্তু ইমিডিয়েটলি বার্ন আউট হয়ে যাচ্ছে। কারেন্ট তো ফ্লো হতো যদি কিনা এই জায়গাটা এত কলিশন না হতো, এত হিট জেনারেট না হতো। এখন এই কারণেই তোমার একটা নরমাল পিএন জাংশন ডায়োডকে যদি আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তবে কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। কি হচ্ছে, আমরা যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমি দেখিয়েছিলাম যদিও আগের ক্লাসে, গ্রাফিক্যালি যদি একটু দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে। এদিকটা যদি তোমার ভোল্টেজ হয় পজিটিভ ভোল্টেজ, এদিকটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ অবভিয়াসলি, আর এদিকটা পজিটিভ কারেন্ট, এদিকটা নেগেটিভ কারেন্ট। নেগেটিভ কারেন্ট মানে হচ্ছে তোমার রিভার্স বায়াস দিলে যে কারেন্ট ফ্লো হবে, এদিকটা পজিটিভ কারেন্ট। সো তুমি যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করছো, তো প্রথমে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছো খুব অল্প কারেন্ট এখান দিয়ে পাস হবে বিকজ অফ মাইনরিটি ক্যারিয়ার, অল্প। এবং শুরুতে আমি বললাম না যে ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে, এদিকে ইলেকট্রন গুলো গিয়ে হোল গুলোকে ভরে দেবে, সেই সময় খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এবং একটা সময় পরে যখন দেখা যাবে 40 to 60 ভোল্ট, এটা ডায়োড টু ডায়োড ডিপেন্ড করে, 40 to 60 ভোল্ট যখন আসবে তখন কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কলিশনের কারণে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রন হয়ে যাবে, এবং কারেন্ট কিন্তু অত্যাধিক কারেন্ট ফ্লো হবে খুব কম সময়ের জন্য। কিন্তু কারেন্ট তো তখনই ফ্লো হবে যখন এই ডায়োডটা বেঁচে থাকবে, কিন্তু ডায়োডটা পুড়ে যাবার ফলে তারপরে কিন্তু আর হবে না। তো এই জায়গাটাকে, এই যে ভোল্টেজটা, সেটাকে আমরা বলি ভিবি, মানে ব্রেকডাউন ভোল্টেজ। একটা রিভার্স বায়াসে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। এবার দেখা যাক যে জেনার ডায়োডে কারেন্ট তো কন্ডাক্ট করবে কিন্তু ডায়োডটা কেন পড়বে না। দেখো আমি একটু এখানেও যদি আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই পি সাইডে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এবং এন সাইডে ব্যাটারি পজিটিভ টার্মিনাল। এভাবে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে, এখানে প্রথমতই বলি যে যখনই তুমি একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, যে যখন আমি এই একটা নরমাল পিএন ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেক্ট করেছিলাম, তুমি একটু রিভার্সে গিয়ে দেখতে পারো যে এর ডিপ্লেশন লেয়ারটা যতটা চওড়া হয়েছিল,
এই জিনার ডায়োড যেটা হেভিলি ডোপড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হেভিলি ডোপড তার কিন্তু ডিপ্লেশন লেয়ারটা অতটা বড় হয়নি। তার ডিপ্লেশন লেয়ার কেন বড় হয়নি? দেখো এখানেও 0.7 ভোল্ট তৈরি হতে গেলে যে কটা ইলেকট্রন এই ডান দিক থেকে বাঁ দিকে ডিফিউজ করতে হবে, তার জন্য কিন্তু এখানে যেহেতু ইলেকট্রনের ডেনসিটি কম বলে একই সংখ্যার ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে অনেকটা বেশি জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে, যেহেতু এখানে ইলেকট্রনের ডেনসিটি কম। আর এখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি হবার কারণে এখানেও যদি সেই একই সংখ্যার ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে আসবে, তবেই তো একই পরিমাণ পোটেনশিয়াল, বেরিয়ার পোটেনশিয়াল তৈরি হবে। কাজেই বেরিয়ার পোটেনশিয়ালটা যেহেতু এর ক্ষেত্রেও 0.7, এর ক্ষেত্রেও 0.7, কাজেই এখানে 0.7 ভোল্ট বেরিয়ার পোটেনশিয়াল হতে গেলে কিন্তু খুব কম জায়গার মধ্যে যে কটা ইলেকট্রন আছে সেই কটা ইলেকট্রনই কিন্তু যথেষ্ট। ডিফিউজ করলেই কিন্তু এখানে 0.7 ভোল্ট তৈরি হয়ে যাবে, বিকজ এখানে ইলেকট্রনের ডেনসিটি কম্পারেটিভলি এর থেকে অনেক বেশি। কাজেই এখানে খুব অল্প জায়গা ফাঁকা হবে এবং এখানে বেরিয়ার এবং ডিপ্লেশনের যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু অনেকটা ছোট হচ্ছে, মানে চওড়াতে অনেকটা কম হচ্ছে। তো একটা জিনিস আমি এখানে বলতে চাই যে একটু খেয়াল করে দেখো, যখন একটা নর্মাল পিএন ডায়োড ছিল তখন এতটা বেরিয়ার ছিল শুরুতে, যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই ছিল না, অ্যাপ্লিকেশন ছিল না, তখন এতটা ডিপ্লেশন লেয়ার ছিল, এতটা ডিপ্লেশন লেয়ারের মধ্যে 0.7 ভোল্ট ইলেকট্রিক ফিল্ড ছিল। এবারে এইটুকু জায়গার মধ্যেও 0.7 ভোল্ট ইলেকট্রিক ফিল্ড আছে, 0.7 ভোল্ট ইলেকট্রিক ফিল্ড আছে। তো একটা জিনিস এখানে তোমাকে মনে করিয়ে দিতে চাই যে এই জায়গাটায় খুব কম জায়গার মধ্যে 0.7 ভোল্টের ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে অনেকটা বেশি জায়গার মধ্যে 0.7 ভোল্ট ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কথা যদি বলি তাহলে বলবো যে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক হাই। এই ডায়োডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক হাই, কারণ এখানে অনেক বেশি জায়গায় 0.7 ভোল্ট এবং এখানে অনেক কম জায়গায় 0.7 ভোল্ট। তো ইন্টেন্সিটি বলো, ডেনসিটি বলো, তো এখানে কিন্তু অনেক বেশি। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই জায়গাটা অনেক বেশি চার্জড এরিয়া কম্পারেটিভলি পার ইউনিট এরিয়াতে যদি দেখো, তাহলে এইটুকু জায়গায় 0.7 ভোল্টের ইলেকট্রিক ফিল্ড, এতটা জায়গায় 0.7 ভোল্টের ইলেকট্রিক ফিল্ড, তাহলে চার্জ এরিয়া এই জায়গাটায় পার ইউনিট এরিয়াতে যদি দেখো, তাহলে এই জায়গাটা অনেক বেশি চার্জড এরিয়া। তো কি হচ্ছে, যখন তুমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সাপোজ দ্যাট প্রথমত 0.4 ভোল্ট অ্যাপ্লাই করছো, তখনও এর ক্ষেত্রেও যা হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রেও সেই একইভাবে ইলেকট্রন গুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। নিজের দিকে অ্যাট্রাক্ট করলে এই ইলেকট্রন মূলত এর মতো করেই এই জায়গাটা ফাঁকা করে দেবে, এখান থেকে টানলো, তারপর আস্তে আস্তে এগুলো শিফট হলো, এই জায়গা ফাঁকা, তো ডিপ্লেশন লেয়ার বেড়ে এতটা হলো। এদিকেও তোমার ইলেকট্রন গুলো এখানে এসে হোলগুলোকে ভরে দেবে, তো আলটিমেটলি এই হোলগুলোকে ভরে দেবে, তো ডিপ্লেশন লেয়ার বেড়ে এতটা হলো। একটু লক্ষ্য করো যে এখানে ডিপ্লেশন লেয়ার বেড়ে এতটা হলো আর এখানে ডিপ্লেশন লেয়ার বেড়ে এতটা হলো, অনেক বেশি। কাজেই একটা ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আমি পরীক্ষামূলকভাবে যদি একটা ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে দেখছি যে কম্পারেটিভলি এই ডিপ্লেশন লেয়ারটা তো অনেক বেড়ে যাচ্ছে আর এই ডিপ্লেশন লেয়ারটা অনেক কম হচ্ছে, কিন্তু পোটেনশিয়াল, বেরিয়ারের যে বেরিয়ার পোটেনশিয়াল এর বেড়ে হয়েছিল 1.1 ভোল্ট, এর ক্ষেত্রেও সেই 0.7 ভোল্ট অ্যাপ্লাই করলে অ্যাডিটিভ ইলেকট্রিক ফিল্ড হওয়ার কারণে এখানেও 1.1 ভোল্ট হবে। তো এখানে সুবিধাটা কি? এখানে সুবিধাটা হচ্ছে খুব কম এরিয়ার মধ্যে 1.1 ইলেকট্রন ভোল্ট হয়ে যাচ্ছে। যদিও এখনো এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারণ কারেন্ট ফ্লো ইমিডিয়েটলি স্টপ হয়ে যাবে, কারণ এখানে 1.1 ভোল্ট তৈরি হয়ে আছে এবং এখানে তুমি মাত্র 0.4 ভোল্ট অ্যাপ্লাই করেছো। কাজেই এই যে পজিটিভ চার্জ জোনটা না, এই জোন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখবে আর তুমি একে দিয়ে টানাতে পারবে না ইলেকট্রনকে। তখন তুমি কি করছো? তখন তুমি একটা বড় ভোল্টেজ দিচ্ছ, ভোল্টেজ ইনক্রিজ করছো, সাপোজ দ্যাট তুমি 20 ভোল্ট অ্যাপ্লাই করছো। তো কি হচ্ছে
20 ভোল্ট যখনই তুমি অ্যাপ্লাই করছো তখন আরো ইলেকট্রন আসছে, সো দ্যাট এই জায়গাটা আরেকটু বেড়ে যাচ্ছে, আরেকটু বেড়ে গিয়ে এই জায়গাটা হিউজ ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে বেরিয়ারে। এখনো কিন্তু অ্যাভালাঞ্চের জায়গায় আমি পৌঁছাইনি, অ্যাভালাঞ্চ 40 to 60 ভোল্ট বলেছিলাম, কিন্তু তার আগে কি হচ্ছে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে খুব কম জায়গার মধ্যে। মাইন্ড ইট, খুব কম জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেড়ে যাচ্ছে। দেখো ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু V/D, এটা মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু V/D। দুটোর ক্ষেত্রে ভোল্টেজ সমান, দুটোর ক্ষেত্রে ভোল্টেজ সমান, তো ভোল্টেজ যদি সমান হয় এর ক্ষেত্রেও ভোল্টেজ যা হবে এর ক্ষেত্রেও ভোল্টেজ তাই হবে। তাহলে আমি বলতে পারি যে ডিসটেন্স যেখানে কম হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি হবে। ভালো করে বুঝে দেখো, এর ক্ষেত্রেও বেরিয়ারের যা ভোল্টেজ, এর ক্ষেত্রেও বেরিয়ারের সেই একই ভোল্টেজ। তো ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু যেহেতু ভোল্টেজ বাই ডিসটেন্স, তো ডিসটেন্স যেখানে কম হবে এই ডিসটেন্সের কথা বলা হচ্ছে। অবশ্যই এটা এরকম ছিল, তো এই ডিসটেন্সটা যেখানে কম হবে, এখানে এতটা চওড়া আর এখানে এতটুকু হচ্ছে, ডিসটেন্সটা যেখানে কম হবে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে। এবারে আমি বলি যে এই জায়গাটায় পার ইউনিট এরিয়াতে যে চার্জ, এই জায়গাটায় পার ইউনিট এরিয়াতে তার থেকে অনেক বেশি চার্জ, তাহলে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা, ইন্টেন্সিটি অনেক বেশি। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি যদি বেশি হয়, আমি সম্ভবত আমার দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, দ্বিতীয় ক্লাসে কি প্রথম ক্লাসে আমি বলেছিলাম, দেখো ইলেকট্রন প্রথম ক্লাসে বলেছিলাম ইলেকট্রন ফ্রি হবে, ইলেকট্রন ফ্রি হবে সে তার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসবে। তার জন্য কি কি দরকার না, তার মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, এনার্জি গ্যাপ থাকে। সেই এনার্জি, যেমন সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্যাপ থাকে, সেই এনার্জি আমরা কি করে দিতে পারি, দেখো আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেও সেই এনার্জি দিতে পারি, সেই এনার্জি আমরা হিট দিয়েও দিতে পারি, সেই এনার্জি আমরা কাইনেটিক এনার্জি দিয়েও দিতে পারি, সেই এনার্জি আমরা কারেন্ট ফ্লো করিয়েও দিতে পারি। তো এই এতগুলো নেচারের যদি আমি এনার্জি অ্যাপ্লাই করি তাহলে যে কোনো একটার জন্য কিন্তু এখানে ইলেকট্রন ফ্রি হয়ে যেতে পারে। তো এই জায়গাটা যে তুমি এতটা এনার্জাইজড করে দিলে, তার মানে তুমি ওখানে বেরিয়ারের পোটেনশিয়াল এতটা বেশি বাড়িয়ে দিলে, তাহলে এই জায়গাটা এত হাইলি চার্জড হয়ে গেল। ওই জায়গাটায় যে অ্যাটম গুলো রয়েছে, সেই অ্যাটমে যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলো কার্যত সেই এনার্জি গেইন করছে না। তুমি এখন বলবে স্যার এখানেও তো করছে, কিন্তু এখানেও করছে, ডেফিনেটলি করছে, কিন্তু এখানে যেহেতু এতটা চওড়া, চওড়া জায়গায় ইলেকট্রিক ফিল্ড একই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, কিন্তু চওড়া জায়গায় হলে পার ইউনিট এরিয়ার ইলেকট্রিক ফিল্ডটা তুমি দেখো অপেক্ষাকৃত কম, কাজেই এখানে সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে না। আর এখানে একটা ইলেকট্রন যে কিনা ভ্যালেন্স শেলে রয়েছে সে সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে যাচ্ছে ফ্রি হওয়ার জন্য। সাফিসিয়েন্ট এনার্জি যখনই পেয়ে যাচ্ছে, দেখো অ্যাভালাঞ্চ এফেক্ট আসার আগে এখানে ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে বিকজ অফ এই ছোট্ট জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণ, কম্পারেটিভলি অনেক বেশি পরিমাণ চার্জ জায়গা হয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কারণে। আমি আবারও বলছি যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডিপেন্ড করে ভোল্টেজের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং ডিসটেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখানে ডিসটেন্সটা কম, ডিসটেন্স যদি কম হয় ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি হাই হবে। ভোল্টেজের কথা আমি বলবো না, কারণ উভয় ক্ষেত্রে আমি ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখেছি, এখানেও যে ভোল্টেজ পাবো এখানেও সেই ভোল্টেজ পাবো। কাজেই এখানে ডিসটেন্সটা কম হওয়ার দরুন এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক হাই হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হাই হওয়ার কারণে কিন্তু অ্যাভালাঞ্চ এফেক্ট আসার আগে, মানে আরো কিছু ভোল্টেজ দিলে হয়তো এখানকার মাইনরিটিক এরিয়ার ইলেকট্রন গুলো আরো বেশি এনার্জি পেয়ে যেত, আরো বেশি এনার্জি পাবার ফলে তারপরে ওর মধ্যে এন্টার করতো, তারপরে গিয়ে প্যারেন্ট অ্যাটমের ভ্যালেন্স শেল থেকে ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলোর সঙ্গে কোলাইড করতো, কোলাইড করে তারপর ভাঙতো ওকে। কিন্তু সেটা হবার আগেই তো এই জায়গাটা হাইলি চার্জ জায়গা হয়ে যাওয়ার জন্য ওখানে ইলেকট্রন বুদবুদের আকারে ভ্যালেন্স শেল থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে। যখনই চলে আসছে তখন কি হবে, ইলেকট্রন যখনই ফ্রি হবে তখন ব্যাটারির পজিটিভ টার্মিনাল, দেখো ভালো করে লক্ষ্য করো, ব্যাটারির পজিটিভ টার্মিনাল অলরেডি একে অ্যাট্রাক্ট করছে, তুমি এসো। তখন কি হবে, এইখান থেকে ইলেকট্রন এইদিকে টেনে নেবে এবং সেই ইলেকট্রনগুলোকে এইদিকে ডেলিভার করবে। তো ইলেকট্রনের ফ্লো হবে এইদিকে, সিম্পলি ইলেকট্রনের ফ্লো হবে এইদিকে, আর কারেন্ট ফ্লো হবে
এই দিকে দেখো এখানে ইলেকট্রন তো ফ্রি হচ্ছে, বাট কোলাইডের কারণে নয়, কলিশনের কারণে কিন্তু ইলেকট্রন ফ্রি হচ্ছে না। তো কলিশনের কারণে যদি ইলেকট্রন ফ্রি না হয়, অথচ ইলেকট্রন ফ্রি হয়ে গেছে, কারেন্ট কন্ডাক্ট করেও দিচ্ছে, অথচ কোনো কলিশন হচ্ছে না, তাহলে এখানে কেন জেনার ডায়োডটা তোমার বার্ন আউট হয়ে যাবে? কোনো প্রশ্নই আসে না জেনার ডায়োড বার্ন আউট হয়ে যাওয়ার কারণে। তো মূলত এটাকে বানানো হয়েছে জেনার ডায়োডের অ্যাপ্লিকেশনটাকে। জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন তোমরা এরপর যখন আমি অ্যাপ্লিকেশনের কথা বলবো তখন দেখবে যে ভোল্টেজ রেগুলেট করে, ভোল্টেজকে একটা জায়গায় বেঁধে রাখে। মানে জেনার ডায়োডের আউটপুট ভোল্টেজ, তুমি যদি সোর্সের ভোল্টেজ বাড়াও, জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সোর্সের ভোল্টেজ বাড়াবে, কিন্তু ম্যাজিক্যাল একটা ব্যাপার যে সোর্সের ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও জেনার ডায়োডের যে আউটপুট ভোল্টেজ, সেই আউটপুট ভোল্টেজের পরিবর্তন হচ্ছে না উল্লেখযোগ্যভাবে, খুব সামান্য, যেটা নেগলিজেবল দাঁড়ায়। অথচ তুমি সোর্সের ভোল্টেজ কিন্তু বাড়িয়ে চলেছো। সোর্সের ভোল্টেজ বাড়ানোর ফলেও কিন্তু জেনার ডায়োডের আউটপুট ভোল্টেজ পরিবর্তন হচ্ছে না। তো এটা ছিল জেনার ডায়োড। জেনার ডায়োড কিভাবে তৈরি হয়, জেনার ডায়োড কেন বার্ন আউট হয়ে যায়, মানে জেনার ডায়োড কেন রিভার্স বায়াসে কারেন্ট কন্ডাক্ট করে। তো আমি একটু এই গ্রাফটা দেখিয়ে শেষ করব। দেখো এখানে আমার 40 to 60 ভোল্ট লেগেছিল একে ব্রেকডাউন জায়গায় আনতে, অ্যাভারেজ এফেক্ট, যদিও একে আমি বাঁচাতে পারিনি, কিন্তু জেনার ডায়োড বাঁচবে, কারণ ওর অ্যাভারেজ এফেক্ট আসার আগেই এর কারেন্টটা কি হবে, খুব কম ভোল্টেজে গিয়ে ব্রেকডাউন হয়ে যাবে। খুব কম ভোল্টেজে, মানে এটা হতে পারে ওর থেকে কম্পারেটিভলি কম, ইট মেবি 20 ভোল্ট, ইট মেবি 25 ভোল্ট আর 30 ভোল্ট, কিন্তু কম্পারেটিভলি এর থেকে কম ভোল্টেজে কিন্তু এইটা হবে ভিবি অফ জেনার। এটাকে আমি জেনার ভোল্টেজও বলতে পারো, ভিজেড ও বলতে পারো, ভিজেড। বেসিক্যালি জেনার ডায়োড তো রিভার্স বায়াসেই হয়, রিভার্স বায়াসে জেনার ডায়োড কাজ করা হয়, কাজে এটাকে ভিজেড অথবা জেনার ভোল্টেজ বলতে পারো। তো এটা কিন্তু একটা নরমাল পিএন জাংশন যদি এখানে গিয়ে তার ব্রেকডাউন হয় এবং এটা অ্যাভালাঞ্চ হয়ে যাবে, অ্যাভালাঞ্চ হওয়ার জন্য বার্ন আউট হয়ে যাবে, এ কিন্তু বার্ন আউট হবে না, তার আগেই কিন্তু এখানে তোমার কম্পারেটিভলি হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে, ইন্টেন্সিটি হাই হওয়ার কারণে জেনার ডায়োডের তোমার ইলেকট্রন ফ্রি হয়ে যাবে, বিকজ অফ ওখানে এনার্জি গুলো আগে থেকেই গেইন করে তোমার জেনার ডায়োডের ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে এবং কারেন্ট কন্ডাক্ট করতে শুরু করবে। তো এটা ছিল জেনার ডায়োডের উপরে। পরবর্তী যে ক্লাসটা হবে সেই জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন, কিভাবে জেনার ডায়োড দিয়ে আমরা ভোল্টেজ রেগুলেট করি। তোমরা স্বাভাবিকভাবে জানো এটা আমরা ভোল্টেজ স্টেবিলাইজার জেনার ডায়োড ইউজ করি, মানে সাডেন যদি ভোল্টেজ বেড়েও যায় তাহলে আমার যে অ্যাপ্লায়েন্সটা চলছে সেই অ্যাপ্লায়েন্সের যাতে কোনো ক্ষতি না হয়। ক্ষতি কেন হবে না, কারণ অ্যাপ্লায়েন্সটার যে ইনপুটটা দেওয়া হয়েছে সেটা জেনার ডায়োডের আউটপুট থেকে দেওয়া হয়েছে। তো জেনার ডায়োডের আউটপুটের ভোল্টেজটাই যদি পরিবর্তন না হয়, ভোল্টেজ যদি সোর্সের ভোল্টেজ যদি বেড়েও যায়, তা সত্ত্বেও যদি জেনার ডায়োডের আউটপুটের ভোল্টেজের পরিবর্তন না হয়, তাহলে আমার অ্যাপ্লায়েন্সে বেশি ভোল্টেজ যাওয়ার প্রশ্ন নেই। পরবর্তী ক্লাস নিয়ে আসছি জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন, ততক্ষণ সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ।